তো 13ই সেপ্টেম্বর 2024 আমি যখন আমার বাবা মায়ের কবর জিয়ারত করতে আমার পরিবার সহ গোপালগঞ্জে আমার টুঙ্গিপাড়াতে আমার বাড়িতে যাচ্ছিলাম, তখন আমার উপরে আমার পরিবারের উপরে যে ন্যাক্কারজনক হামলায় গোপালগঞ্জে হয়েছে এবং আমার একজন সহযোগী একজন ক্রিকেট আম্পায়ার দিদারকে নির্মমভাবে কেন হত্যা করেছে। আজকে তখন যদি প্রশাসন রাষ্ট্রযন্ত্র যদি সক্রিয় থাকতো, রাষ্ট্রযন্ত্র যদি সেদিন ব্যবস্থা গ্রহণ করত, তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটতো না, এটার পুনরাবৃত্তি ঘটতো না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সব দলের রাজনীতি করার অধিকার রয়েছে। একটি নতুন রাজনৈতিক দল এনসিপি, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি বাংলাদেশে রাজনীতি করার জন্য। তারা কাজ করছে, তারা তাদের সাংগঠনিক তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমরা আশা করেছিলাম যে এনসিপি সেখানে যাবে, তাদের রাজনৈতিক কর্মসূচি শেষ করে আবার শান্তিপূর্ণভাবে তারা তাদের অপর কর্মসূচিতে যাবে। কিন্তু আমরা যে ঘটনাটি দেখলাম, আমি নিজে আমার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে আমি নিন্দা জানিয়েছি এবং আমার সব থেকে দুঃখের জায়গা যেটা, যে প্রশাসনের যে উদাসীনতা। গতকালকে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ একটি কর্মসূচি দিয়েছিল, এই নির্লিপ্ততা প্রশাসনের উদাসীনতার কারণে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তার একটা অংশ কিন্তু গোপালগঞ্জের আজকে হামলা, যেটা কিন্তু অনেক আগের থেকে অনেকে জানতো। আমরা একটা রাজনৈতিক দল, আমরা রাজনীতি করি। কিছুদিন আগে গোপালগঞ্জে আমরা সমাবেশ করেছি। আজকে যেভাবে পুলিশ প্রোটেকশন দিয়েছে, আমাদেরকে কিন্তু সেভাবে প্রোটেকশন দেয় নাই। তারপরে আমাদের রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতা দিয়ে আমরা সে কাজটি করতে পেরেছিলাম। আমি গত 30 তারিখে টুঙ্গিপাড়ার মতো জায়গায় আমি বিএনপির একটি বড় সম্মেলন করেছি। আমরাও সেখানে জানতাম যে নানান দিক থেকে হুমকি আসছিল, কিন্তু আমরা আমাদের রাজনৈতিক বিচক্ষণতা দিয়ে সেটা আমরা শেষ করতে পেরেছি। আজকে যে ঘটনাটা ঘটলো নিন্দনীয় এবং ন্যাক্কারজনক ঘটনা। আমরা বলতে চাই যে প্রশাসন যদি আমার উপরে যখন হামলা হয় তখন থেকে যদি আরো কঠোর হস্তে দমন করত, এই টুঙ্গিপাড়াকে বাংলাদেশের ছাত্রলীগ যুবলীগ বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় তার চলে বিবেক দিয়ে কাজ করে না, এটা একটা প্রবলেম আছে। আরেকটা হচ্ছে যে এই আমাদের যে সাংস্কৃতিক উপদেষ্টা রয়েছে উনি জানেন না যে আর বাংলা নামে একটি টিভি চ্যানেল আছে, যারা প্রতিনিয়ত এই গোপালগঞ্জের মানুষ চার দোকানে বসে সারাদিন এই আর বাংলা দেখে এবং সেখান থেকে প্রতিনিয়ত মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয় যে এই দুদিন পরেই চলে আসছে আপা, এই চলে আসছে, যে কোনো মুহূর্তে চলে আসবে, বাংলাদেশে সবকিছু ঠিক হয়ে যাবে। এই মানুষকে এইভাবে প্রতিনিয়ত বিভ্রান্ত করছে, সেখান থেকে মানুষ উজ্জীবিত হচ্ছে নানানভাবে। এর বিরুদ্ধে আমরা বারবার বলেছি, প্রশাসনের বিরুদ্ধে বলেছি, ডিআইজির কাছে গিয়েছি এবং পুলিশের সর্বোচ্চ আসনে যিনি বসে আছেন তার শ্বশুরবাড়ি এখানে, তার আপন সারা ছাত্রলীগের সেক্রেটারি ছিল দীর্ঘদিন। আমার বাড়িতে সে 2 বার হামলা করেছে। আজকে সে বীর দর্পে সেখানে ঘুরে বেড়ায়, সে আওয়ামী লীগের বর্তমান টুঙ্গিপাড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে কোন প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে না। পুলিশের কাছে কয়েকদিন আগে, ঈদের আগে 5-6 জন মানুষকে মেরে তার মারাত্মক জখম করেছে। তাকে মামলা দিতে গেলে বলে না, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাজা করা যাবে না। এই নানান ধরনের বৈষম্য এখন। হ্যাঁ, লাভবান তো একটা গোষ্ঠীর হয়েছে যারা বাংলাদেশের যে এই 24-এর পরে যে ঐক্যবদ্ধভাবে যে আন্দোলনটা হয়েছিল, বাংলাদেশের গণতান্ত্রিক যে আন্দোলনটা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনটায় বাংলাদেশের গণতান্ত্রিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। আজকে অনেক রাজনৈতিক দল তাদের বিভ্রান্তিকর বক্তব্যের কারণে এই বিভাজন তৈরি হয়েছে। আমি মনে করি এই বিভাজন থেকে দূরে এসে, সরে এসে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে এই পতিত ফেসিবাদ, এই পতিত স্বৈরাচার আবারও মাথাছাড়া দিয়ে উঠবে বাংলাদেশে। সেজন্য আমি মনে করি অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন।